নমস্কার, গুড ইভিনিং। স্বাগত জানাই সবাইকে এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠানে। ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথী ডক্টর প্লাস। প্রত্যেক দিন এই অনুষ্ঠান যখন যখন আমরা আপনাদের সামনে নিয়ে আসি, কোনো না কোনো সমস্যার কথা নিয়ে আমরা আলোচনা করি কোনো রকম রোগ ব্যাধি হোক কিংবা কোনো রকম স্কিন হেয়ার ওরিয়েন্টেড ডিজিজ হোক, যা কিছু, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে জানার ভীষণ প্রয়োজন রয়েছে। আমরা মূলত যদি রোগ ব্যাধি সম্পর্কে একটু আগে থেকে জানতে পারি, আমরা সজাগ থাকতে পারি, সচেতন থাকতে পারি, সময় মতো নিজেদেরকে কিভাবে সুস্থ রাখবো সেই সময়টা বুঝে আমরা উপযুক্ত সময়ে একজন ফিজিশিয়ানের কাছে পৌঁছে যেতে পারি। আজকেও একটা বিষয় এমন রয়েছে, আজকের বিষয় থাকছে গাইনোকোমাস্টিয়া, এবং যিনি এই বিষয়ে আমাদের জানাবেন, যিনি বলবেন, এই মুহূর্তে আমাদের স্টুডিও থেকে সরাসরি উপস্থিত রয়েছেন MBBS MS জেনারেল সার্জারি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর পার্থপ্রতিম মণ্ডল। অনেক স্বাগত স্যার আপনাকে। নমস্কার। আর সঙ্গে আপনারা তো রয়েইছেন, অবশ্যই সরাসরি কথা বলার নম্বরে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে ফোন করতে পারেন, স্যারের কাছ থেকে জানতেই পারেন, আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, একটা প্রপার গাইডলাইনও পাবেন। স্যার আপনার কাছে আসি, আমরা যখন বিষয় রেখেছি গাইনোকোমাস্টিয়া, একটু প্রথমে জানি যে এই বিষয়টা কী। গাইনোকোমাস্টিয়া হচ্ছে এ কন্ডিশন অফ দ্য মেল ব্রেস্ট। আমরা সবসময় ফিমেল ব্রেস্ট নিয়ে আলোচনা করি, বিভিন্ন রোগ, বিভিন্ন ডিজিজ, বিভিন্ন তার প্রতিকার, এটা নিয়ে আমরা সবসময় বেশি আলোচনা করি। কিন্তু তার একটা পার্ট হচ্ছে মেল ব্রেস্ট, তারও যে কিছু রোগ থাকতে পারে, তারও কিছু প্রবলেম থাকতে পারে, সেই বিষয়ে একটা জানা। গাইনোকোমাস্টিয়া নাথিং বাট দ্য মানে এই মেল ব্রেস্ট যেটা দেখতে কিনা ফিমেল ব্রেস্টের মতো, মানে ব্রেস্টের সাইজ, আকার, আয়তন সব প্রায় ফিমেল ব্রেস্টের মতো, যার প্রেজেন্টেশন কিন্তু মেল ব্রেস্টে, যেটা ইউজুয়ালি হওয়ার কথা নয়। মানে অনেক বড় ব্রেস্ট, যেটা মেল, কোনো একটা মেল যদি প্রেজেন্ট করে তাকে আমরা গাইনোকোমাস্টিয়া বলি। আচ্ছা, এটা তো একটা কিছু মানুষের মধ্যে হয়তো দেখা যাচ্ছে, এটা নর্মাল নয় যে সব মেলদের আমরা দেখতে পাচ্ছি। না, এটা তো অবশ্যই সব মেলদের সম্ভব নয়। কিন্তু এর জন্য কি কোনো এরকম আছে, কোনো বয়ঃসন্ধির ব্যাপার আছে বা কোনো এজ লিমিট আছে, কেনই হচ্ছে? এটা সাধারণত একটা হরমোনাল প্রবলেমের জন্য হয়। মূলত 3টে বয়সে আমরা এটাকে দেখতে পারি, যে আমাদের কাছে আসে ম্যাক্সিমাম পেশেন্ট 3টে বয়সে আমাদের কাছে আসে। একটা খুব আর্লি চাইল্ডহুড, মানে বাচ্চা ব্রেস্ট ফিড করছে কোন মেল ব্রেস্ট, আর্লি চাইল্ডহুড, একটা পিউবার্টি, আর একটা হচ্ছে এল্ডারলি পেশেন্ট, মানে 60 বছর 70 বছর বয়সের কিছু পেশেন্ট এরকম আমাদের নিয়ে প্রেজেন্ট করে। তবে 3টে ক্যাটাগরিতে বলতে পারেন। একটা খুব আর্লি চাইল্ডহুড, মানে ধরুন দুধের বাচ্চা আর কি, তাদেরও হতে পারে। একটা পিউবার্টি, মানে ফিজিওলজিক্যাল একটা গাইনোকোমাস্টিয়া, যেটা হচ্ছে বয়সের দেখুন 13, 14, 15 বছর মেল বাচ্চাদের হতে পারে। আর একটা বয়স যাদের অনেক বেশি, মানে বার্ধক্যজনিত কারণে তাদের হতে পারে, মানে 60 বছর অনওয়ার্ডস আর কি। এই যে বলছেন যে একেবারে বাচ্চাদেরও হতে পারে, এরা যত বড় হবে দিনে দিনে, বয়সের সময়ের সাথে সাথে বয়স যত বাড়বে, একইভাবে কি প্রবলেমটা ক্যারি করবে, নাকি অনেক সময় দেখা যায় এটা নিজে থেকে কমেও যেতে পারে? না, এইটা আগে জানতে হবে যে এটা কেন হয়। তার কারণ হচ্ছে, যদি কোনো কারণে মেল বডিতে ইস্ট্রোজেনের কনসেন্ট্রেশন বেশি হয় বা ইস্ট্রোজেন সেন্সিটিভিটি বাড়ে, তখন এই রকম একটা ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে। এবার একটা বাচ্চার ক্ষেত্রে কী হয়, বাচ্চা তো ব্রেস্ট ফিড করছে, বাচ্চা যখন ব্রেস্ট ফিড করছে তখন এইখানে কি হচ্ছে, তার ম্যাটার্নাল যে ইস্ট্রোজেন সেটা থ্রু ব্রেস্ট মিল্ক বাচ্চার শরীরে চলে আসছে, তখন গাইনোকোমাস্টিয়া হচ্ছে। সেকেন্ড আর একটা কারণ, মানে পিউবার্টির ক্ষেত্রে কী হয়, পিউবার্টির ক্ষেত্রে একটা হরমোনাল ডিসব্যালেন্স হয়, ইস্ট্রোজেন থেকে টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেনে কনভার্ট হয়, তখন একটা গাইনোকোমাস্টিয়া হতে পারে। আর একটা এল্ডারলি পেশেন্ট, এল্ডারলি 60 বছরের ওপরে যাদের হয়, তাদের সাধারণত কি আর টেস্টোস্টেরন তৈরি হয় না, তখন ইস্ট্রোজেন আপার হ্যান্ড নিয়ে নেয়, যার ফলে গাইনোকোমাস্টিয়া হতে পারে। তখন ব্রেস্ট এনলার্জমেন্ট হতে পারে, মানে ইস্ট্রোজেনের কনসেন্ট্রেশন বা তার সেন্সিটিভিটি যদি মেল শরীরে বাড়তে থাকে, পুরুষ মানুষের শরীরে বাড়তে থাকে, তখনই গাইনোকোমাস্টিয়া নিয়ে প্রেজেন্ট করে। আচ্ছা, এখন যেটা দেখা যায় ভীষণভাবে একটা জিমের ব্যাপারে মানুষ খুব সচেতন, জিমে যাচ্ছেন, তারা একটু চাইছেন মাসেলটাকে বাড়াবেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাসেল বাড়াতে গিয়ে জিমের ক্ষেত্রে যারা যাচ্ছেন জিমে, তারা কিন্তু অনেক সময় স্টেরয়েড ব্যবহার করেন, যেহেতু আপনি বললেন যে একটা হরমোনাল ফ্যাক্ট জুড়ে আছে। তো এই যে তারা স্টেরয়েড নিচ্ছেন মাসেলটাকে ডেভেলপ করার জন্য,
এর কি কোনো প্রভাব আদৌ পড়তে পারে? অবশ্যই, মানে আমাদের একটা ফিজিওলজিক্যাল ব্যালেন্স থাকে, ইস্ট্রোজেন প্রোস্টেরন একটা ব্যালেন্স মেনটেন করে। যখন এক্সটার্নাল কোনো স্টেরয়েড আমরা নিচ্ছি বা অ্যানাবলিক অ্যান্ড্রোজেন যখন নিচ্ছি, তখন কি হচ্ছে, ক্যাটাবলিজম অনেক বেশি হয়ে যাচ্ছে। ক্যাটাবলিজম যখন বেশি হচ্ছে তখন আমাদের এই ইস্ট্রোজেন প্রোস্টেরনের যে ব্যালেন্সটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে ইস্ট্রোজেন প্রোস্টেরনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ইস্ট্রোজেন যদি আপার হ্যান্ড নিয়ে নেয়, তখন কিন্তু তাদেরও গাইনোকোমাস্টিয়া হতে পারে। তো জিম করাটা ম্যাটার নয়, কিন্তু জিমের সাথে যারা অ্যানাবলিক হরমোন নেয় বা অ্যানাবলিক কোনো ট্যাবলেট বা স্টেরয়েড যারা নেয়, তাদের কিন্তু গাইনোকোমাস্টিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি। সুতরাং কারণ তো থাকতেই পারে নানা, কিন্তু মানুষকে একটু সজাগ থাকাটা বিশেষ প্রয়োজন বোধহয়। একদম একদম। তো আচ্ছা স্যার, একটা কথা আরও একটা মনে আসে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে অনেকে মেডিকেশন নিচ্ছেন, যে কোনো রোগ ব্যাধির ক্ষেত্রে নানা রকম মেডিকেশন ইউজ করছেন, তার ক্ষেত্রে একটা শরীরে প্রভাব পড়ে বিভিন্ন ক্ষেত্রে। গাইনোকোমাস্টিয়ার সাথে কোনোভাবে কি রিলেটেড, মানে মেডিসিন হ্যাঁ, থেকে গাইনোকোমাস্টিয়ার কিছু মেডিসিন আছে যেগুলো প্রভাব পড়ে? হচ্ছে গাইনোকোমাস্টিয়ার সাথে রিলেটেড। আচ্ছা, ঠিক আছে, কিছু ড্রাগ, মানে সব ড্রাগ নয়, কিছু ড্রাগ যেগুলো গাইনোকোমাস্টিয়ার সাথে রিলেটেড, কিছু ডিজিজ আছে যেগুলো গাইনোকোমাস্টিয়ার সাথে রিলেটেড, এমন কিছু ড্রাগস আছে যেগুলো আমার ইস্ট্রোজেন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে বডিতে, বা ডিরেক্ট কোনো ইস্ট্রোজেন নিচ্ছে। একটা মেল পার্সন যদি সে ডিরেক্ট ইস্ট্রোজেন কোনো ট্যাবলেট বা ইঞ্জেকশন নিয়ে থাকে বা কোনো মেডিকেশন করছে যেটা টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেনের কনভার্সন রেট বাড়িয়ে দিচ্ছে, তখন তাদের গাইনোকোমাস্টিয়া হতে পারে। এরকম অনেক ড্রাগস আছে। এবার কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তখন আমরা থরো হিস্ট্রি নেই আগে, যে আপনি কোনো ড্রাগ খাচ্ছেন কি না, কী ড্রাগ খাচ্ছেন, সেই ড্রাগের কোনো এরকম কিছু 10-12টা ড্রাগস আছে, যে ড্রাগসগুলো আমরা দেখে বুঝি যেগুলোকে গাইনোকোমাস্টিয়া হওয়ার একটা সম্ভাবনা আছে, সেগুলোকে আমরা ট্যাপার করি বা ডোজটাকে বন্ধ করি, বা আমরা ট্রিটিং ডক্টরের সাথে কনসাল্ট করতে বলি আর কি সেক্ষেত্রে। আচ্ছা, আপনাদের জন্য বলি যারা আপনারা ওপারে রয়েছেন, আজকে যেহেতু ফোন সম্পূর্ণ লাইভ ফোন ইন প্রোগ্রাম, যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে ফোন করতে পারেন সরাসরি কথা বলার নম্বরে। ডক্টর রয়েছেন এখানে প্রেজেন্ট, সুতরাং আপনাদের যে কোনো সমস্যায় আপনারা ফোন করুন অবশ্যই সমাধান পেতে। আমরা যদিও বিষয় রেখেছি গাইনোকোমাস্টিয়া, এমন নয় যে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন শুধুমাত্র তারাই ফোন করবেন। আপনারা কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যায়ও ফোন করতেই পারেন। নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, তাছাড়াও বলে দিই 6292242338 এবং 6292242337, এই দুটো নাম্বারে আপনারা ফোন করুন। কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে রয়েছেন? আমি সুজয় রায় বলছি, কোথা থেকে বলছেন আপনি? শিলিগুড়ি থেকে। বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, আমি টিভি লাইভ দেখতেছি, তো এখানে জিমের ব্যাপারে কথা বলছে। তো আমি তো হাই প্রেশারের ওষুধ খাই, তো আমি কি জিম করতে পারবো? জিম করতে কোনো অসুবিধা হবে? স্যার, জিম করতে আপনার কোনো প্রবলেম নেই, জিমের সাথে গাইনোকোমাস্টিয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু জিমের সাথে যে ওষুধগুলো দেয় না অনেক সময়, ক্যাটাবলিক হরমোন, যারা বডিটাকে খুব তাড়াতাড়ি বিল্ড আপ করতে চায় বা খুব সৌন্দর্য বাড়াতে চায়, সিক্স প্যাক তৈরি করতে চায়, চেস্ট মাসেলগুলো বাড়াতে চায়, তো এরা অনেক সময় অ্যানাবলিক হরমোন বা অ্যানাবলিক ট্যাবলেট দিয়ে থাকে, সেইটা খারাপ। কিন্তু আপনার জিম কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, জিমের সাথে গাইনোকোমাস্টিয়ার কোনো সম্পর্ক নেই। মানে প্রেশার তো হাই প্রেশার, এই কারণে মানে জিম করার সময় তো শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায়, অনেক খাটাখাটনি করতে হয়। আপনি আপনার ট্রেনারের সাথে কথা বলবেন, তিনি বুঝতে পারবেন আপনার কতটা বা দরকার, বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হবে কিনা, বা হাই অ্যানাবলিক ক্যাটাবলিক যে জিমগুলো আছে সেগুলো, বা কার্ডিওজেনিক কোনো জিম আছে সেগুলো করাতে বারণ করবেন কিনা, সেটা আপনার জিমের ট্রেনারের সাথেই কথা বলতে হবে। মানে একটা প্রপার গাইডলাইন নিয়ে তবে উনি জিমে যাবেন কি যাবেন না, কতটুকু জিমে আপনি অ্যাক্টিভিটি করতে পারবেন সেটা ঠিক করা যাবে, ঠিক করা উচিত অবশ্যই। একদম। আর এটা কিন্তু ডক্টর এখন ভীষণ সমস্যা, কারণ বহু মানুষ আছেন যাদের একটা হাইপার টেনশন রয়েছে, যারা হাইপার টেনশনে ভুগছেন অলরেডি, তার সাথে সাথে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ লিভার ডিজিজ রয়েছে কিংবা কিডনি ডিজিজ রয়েছে, কোনো রকম নানা রকম সমস্যা থাকতেই পারে। এবং সমস্যা মানেই কিন্তু তারা একটা মেডিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, থ্রু মেডিকেশন। তো এই ধরনের যে রোগ রয়েছে, মানুষ এই ধরনের রোগে যারা ভুগছেন, ওষুধ দিচ্ছেন হয়তো দীর্ঘদিন, তাদের কি কখনো এরকম গাইনোকোমাস্টিয়ার সমস্যায় মানে হতে পারে, দেখা দিতে পারে? এমন অনেক রোগ আছে যে একটা পেশেন্ট আমাদের কাছে মেল ব্রেস্ট একটা এনলার্জমেন্ট নিয়ে আসছে, তার গাইনোকোমাস্টিয়া নিয়ে প্রেজেন্ট করতে আসছে। আমরা একদম এটাকে ফিজিওলজিক্যাল গাইনোকোমাস্টিয়া একদম ইগনোর করতে পারবো না। আচ্ছা, তার আন্ডারলাইং ডিজিজ বা আন্ডারলাইং কোনো ড্রাগস খাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এমন অনেক ডিজিজ আছে যা ডিরেক্ট ইনভলভমেন্ট আছে গাইনোকোমাস্টিয়ার সাথে, যেমন লিভার ডিজিজ, যদি হেপাটিক ফেলিওর থাকে, মানে সাবকনসিয়াস লেভেলের হেপাটিক ফেলিওর থাকে, বা টেস্টিকুলার ফেলিওর হয়ে থাকে, বা যদি কিডনি ডিজিজ হয়ে থাকে, বা ব্রেনে কোনো ছোটো টিউমার হয়ে থাকে, যেগুলো কিনা আমার
ওই হরমোনাল ডিসব্যালেন্সটাকে পুরো ডিসরাপ্ট করে দিচ্ছে, তখনও কিন্তু গাইনোকোমাস্টিয়া হতে পারে। তো একটা গাইনোকোমাস্টিয়া নিয়ে যদি কেউ একটা মেল পেশেন্ট প্রেজেন্ট করে, সঙ্গে সঙ্গে তাকে উটি করে দিলাম বা তাকে অ্যাডভাইস করে দিলাম না কিছু হবে না, জিম করো, এরকম করলে হবে না। কারণ তার কিছু আন্ডারলাইং ডিজিজ কন্ডিশন আছে, সেটাকে তাকে এক্সক্লুড করতে হবে এবং বলতে হবে হ্যাঁ আপনার এই রোগ থেকে এটা হচ্ছে না, তাহলে এটা আপনি ফিজিওলজিক্যাল গাইনোকোমাস্টিয়া বা আপনার এটা হচ্ছে নর্মালি হয়তো সেরে যাবে বা অন্য কিছু করতে হতে পারে। আচ্ছা, মানে সম্ভাবনা অনেক কিছুই রয়েছে। একদমই ম্যাডাম। সেক্ষেত্রে মানুষকে সজাগতার প্রয়োজন। আপনি অবশ্যই, যেটা বলছেন না, সজাগতার প্রয়োজন এবং প্রত্যেকটা মুহূর্তে একজন প্রপার ফিজিশিয়ানের কাছে গাইডলাইন নিয়ে এগোনো উচিত। হ্যাঁ, গাইনোকোমাস্টিয়াকে মানে অনেকেই ইগনোর করে, লজ্জা পায় বলে কাউকে এক্সপোজ করে না, খেলাধুলার মাঠে তারা এক্সপোজ করতে চায় না, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে না, তাকে হিউমিলেট করে বা এইসব করার জন্য ইভেন বাবা মাকেও বলতে চায় না, সে নিজের মধ্যে লুকিয়ে রাখে। কিন্তু সেটা দেখা যায় তার আন্ডারলাইং একটা বড় ডিজিজ তার ভিতরে আছে, যার জন্য সে গাইনোকোমাস্টিয়া নিয়ে প্রেজেন্ট করছে। টেস্টিকুলার টিউমারটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ, যেটা হচ্ছে গাইনোকোমাস্টিয়া নিয়ে প্রেজেন্ট করে। দেখা যায় তার টেস্টিজে সে কিছু ফিল করছে না, আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখছি তার টেস্টিকুলার ক্যান্সার রয়েছে বা টেস্টিকুলার টিউমার রয়েছে, সে কিন্তু প্রেজেন্ট করছে গাইনোকোমাস্টিয়া নিয়ে। তো গাইনোকোমাস্টিয়া একটা প্রেজেন্টেশন, তার ভিতরে কিন্তু অন্য রোগ থাকতে পারে, যেটা কিন্তু আমাদের এক্সক্লুড করা উচিত। যে ডক্টর বা যে সার্জন হিসেবে আমার সেটা দায়িত্ব, তার সেই ডিজিজ তাকে এক্সক্লুড করা, কোনো মেডিকেশনের জন্য হচ্ছে কিনা তাকে এক্সক্লুড করা, সেটা হচ্ছে আমার দায়িত্ব ফার্স্ট অফ অল। একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি আসানসোল, পশ্চিম বর্ধমান। বেশ, কি সমস্যা বলুন। আমার সমস্যাটা হচ্ছে শীতকাল যখন আসে না প্রতি বছরই, শীত মানে প্রতি বছর শীতকালে কনকনে ঠান্ডাতে পেটের সমস্যাটা আমার হয়। শুধু শীতকাল এলেই এই সমস্যা হয়? হ্যাঁ, বাকি আমার যত গরম পড়বে তত হজম, পাইলস, ক্লিয়ার গ্যাস এগুলো হয় না। এটা আমার বেশিরভাগ শীতকালে এটা হয়। এটা বিষয় নিয়ে যদি বলেন তাহলে আমি খুব মানে কিসের সমস্যা হয়? শীতকাল এলেও না পেটের সমস্যা হয়? আচ্ছা। একটু পেটের ফাঁপা, problem পেট হয়। ফোলা, তারপর আচ্ছা, আপনার আচ্ছা। কি বলে সকালে উঠে যদি রাস্তা হাঁটি তো মানে মনে হয় যেন এখানে হয়ে যাবে আমার। এটা আমার শীতকালটাই বেশি। সরি, এটা তো অ্যাকচুয়ালি একটা অন্য একটা চলছে, ডিসকাশন চলছে গাইনোকোমাস্টিয়া। আপনার গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রো যে প্রবলেমগুলো আছে না, যেটা শীতকালের সাথে রিলেটেড, সেটা তো আপনাকে লোকাল ডক্টরের সাথে একবার কথা বলতে হবে। আর ওভার দ্য টেলিফোন বা ওভার দ্য ডিসকাশন এইভাবে তো বোঝাটা মুশকিল আপনার অন্য কোনো আন্ডারলাইং ডিজিজ আছে কি না। আপনি একজন লোকাল ডক্টর বা লোকাল ফিজিশিয়ানের সাথে আগে কথা বলুন, তিনি কিছু ইনভেস্টিগেশন করাবেন। ইনভেস্টিগেশন করার পরে যদি আপার যে এন্ডোস্কোপি চান, এন্ডোস্কোপি করিয়ে যেটা ফাইনাল ডায়াগনোসিস হবে তারই ট্রিটমেন্ট করতে হবে, এটাই। আচ্ছা আচ্ছা ডক্টর, এক্ষেত্রে যেহেতু উনি ফোন করলেন, পেটের এই কন্ডিশন হচ্ছে সিজনাল একটা চেঞ্জের সাথে সাথে, সেক্ষেত্রে ওনাকে অবশ্যই পরামর্শ নেওয়ার কথা বলেন একজন ডক্টরের কাছে, কারণ ওনার এটা সিজনাল, শুধুমাত্র সিজনেই হচ্ছে, তার জন্যই বোধহয় একটা কেস হিস্ট্রিও প্রয়োজন। অবশ্যই তার সিজনের সাথে কোনো প্রবলেম আছে কিনা, তার কোল্ড অ্যালার্জি কিছু আছে কিনা, বা দেখা যাচ্ছে সেই সময় তিনি একটু ওভার, মানে শীতকালে কি হয়, যত সবজি তো শীতকালেই বেশি হয়, ওভার ইটিং করছেন কিনা, ঠিক আছে, যার ফলে তার হজমের কোনো প্রবলেম কিছু হচ্ছে কিনা সেটা দেখতে হবে আর কি। মানে অনেক বিষয়গুলো জুড়ে থাকতে পারে এই ধরনের সমস্যার সাথে। এবার স্যার আমাদের বিষয়ে আসি, আমরা গাইনোকোমাস্টিয়া নিয়ে যখন কথা বলছি, অনেকের দেখা যায় মেল ব্রেস্ট একটা সাইড হয়তো একটু বড় হয়ে গেছে আর একটা সাইড হয়তো নর্মাল রয়েছে, সেক্ষেত্রে কি ব্রেস্ট ক্যান্সারও এখন যেভাবে বেড়েছে ব্রেস্ট ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকতে পারে না গাইনোকোমাস্টিয়ার সাথে? ইউনিল্যাটারাল গাইনোকোমাস্টিয়া, ইউনিল্যাটারাল গাইনোকোমাস্টিয়া হচ্ছে ওয়ান সাইড ব্রেস্ট এনলার্জমেন্ট আর এক সাইড নর্মাল। এটার জন্য কিন্তু একটা ক্যান্সার যে হতে পারে না এমন এক্সক্লুড আমরা করতে পারি না। আমরা ক্লিনিক্যালি এক্সামিনেশন করি, ওখান থেকে টিস্যু বায়োপসি করি, বগলটা দেখি মানে অ্যাক্সিলা দেখি, অ্যান্ড আল্ট্রাসাউন্ড করি। এই ইনভেস্টিগেশনগুলো করার পরে আমরা কনফার্ম হতে পারবো দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এনি ম্যালিগন্যান্ট কন্ডিশন অর নট। এটাই। এবার প্রথমে যখন কোনো পেশেন্ট আসছে এরকম একটা কন্ডিশন নিয়ে, দেখছেন গাইনোকোমাস্টিয়া, সাধারণত কি কি টেস্টের মধ্যে দিয়ে বা কি কি ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে দিয়ে বিষয়টা একেবারে স্বচ্ছ হয়ে যায়? আগে বোঝানো দরকার যে এখানে দুটো কন্ডিশন থাকে। একটা পেশেন্ট ওভারওয়েট মানে ফ্যাটি, 100 কেজি ওয়েট, তাদের যে ব্রেস্ট এনলার্জমেন্ট আছে মানে যে গাইনোকোমাস্টিয়া এমন কিন্তু নয়। আচ্ছা, তার ক্ষেত্রে ফ্যাটটাও থাকতে পারে, ফ্যাটটা কজ হতে পারে। ওভার ফ্যাটের জন্য, ওভার ফ্যাট ডিপোজিশনের জন্য ব্রেস্টটা এনলার্জমেন্ট দেখাচ্ছে, দ্যাট ইজ কল্ড সিউডো গাইনোকোমাস্টিয়া, বা এটাকে বলবো ফ্যাট ডিপোজিশন। অ্যাকচুয়ালি ট্রু গাইনোকোমাস্টিয়া মানে হচ্ছে ওখানকার যে গ্ল্যান্ডুলার টিস্যু,
যে গ্ল্যান্ডুলার টিস্যু দিয়ে মিল্ক সিক্রেশন হয় মেয়েদের প্রেগনেন্সির সময় বা ধরুন ল্যাকটেশনের সময় মহিলাদের, যেটা সেটাকে গ্ল্যান্ডুলার টিস্যু থাকে। গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে গ্ল্যান্ডুলার টিস্যুটা অনেক বেশি হয়ে যায়। মানে গাইনোকোমাস্টিয়া মিনস গ্ল্যান্ডুলার টিস্যু অনেক বেশি হচ্ছে, সঙ্গে ফ্যাট বেশি হচ্ছে। আর সিউডো গাইনোকোমাস্টিয়া মানে অনলি ফ্যাট বেশি হচ্ছে। দুটো আমরা ক্লিনিক্যালি আগে দেখি, দুটো জিনিসকে আমরা এক্সক্লুড করার জন্য আগে ক্লিনিক্যালি দেখি তার গ্ল্যান্ডুলার টিস্যু বেশি আছে না ফ্যাটি টিস্যু বেশি আছে। যাদের ওভারওয়েট তাদের এমনি বুক অনেক বেশি থাকবে, তার মানে ব্রেস্ট টিস্যুটা অনেক বেশি থাকবে অ্যাপারেন্ট লুকে, কিন্তু সেটা মানেই যে গাইনোকোমাস্টিয়া এমন নয়। তো তাকে ফার্স্ট অফ অল আমরা যেটা করব, তাকে ক্লিনিক্যালি আগে দেখবো, প্যালপেট করে দেখবো, একজিলা দেখবো। যদি তাতে আমি সন্তুষ্ট হতে না পারি তখন একটা আল্ট্রাসাউন্ডের হেল্প নেবো। যদি আল্ট্রাসাউন্ড বলে হ্যাঁ গ্ল্যান্ডুলার টিস্যু অনেক বেশি আছে রাদার দ্বারা ফ্যাটি টিস্যু, এবং তারপরে আমরা কিছু বায়োকেমিক্যাল টেস্ট করবো, যেমন লিভার ফাংশন, টেস্টিকুলার ফাংশন, লিভার ফাংশন। যদি এগুলো করে যদি দেখি স্যাটিসফাইড হচ্ছে যে এটা পিওরলি গাইনোকোমাস্টিয়া, তখন আমরা তাকে বলে দেবো এটা গাইনোকোমাস্টিয়া, আদারওয়াইজ এটা সিউডো গাইনোকোমাস্টিয়া, এবং ফার্দার তার যা ট্রিটমেন্ট প্রোটোকল সেটা তাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, মানে পুরোটাই ডিপেন্ড করছে আপনারা এক্সামিনেশনের পরে কি রিপোর্টটা পাচ্ছেন তার উপরে। অবশ্যই তার উপরে আপনি নির্ভর করে নিশ্চিত হয়ে যাচ্ছেন যে এই কন্ডিশন, কোনোটা গাইনোকোমাস্টিয়া হতে পারে, কোনোটা আবার ফ্যাটি টিস্যু ডিপোজিশনের জন্য হতে পারে। এক্স্যাক্টলি ম্যাডাম। আচ্ছা আচ্ছা স্যার, বহু মানুষ আজকের এখন যদি আমরা দেখি, এখন যে জেনারেশন, এবং আপনি যে বললেন যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডেও হতে পারে একটা এই ধরনের সমস্যা আসতে পারে, বিভিন্ন বয়সের মানুষের তো সমস্যা আসতে পারে, কারণগুলোও কিন্তু অনেক, বিভিন্ন বয়সের কারণ আলাদা আলাদা অবভিয়াসলি। সেক্ষেত্রে আমি যদি বলি আদতে কি কোনো রকমভাবে এই কন্ডিশন নিজে থেকে সেরে যেতে পারে না? যদি একবার গাইনোকোমাস্টিয়া হয়ে যায় একটা প্রপার ট্রিটমেন্ট অবশ্যই প্রয়োজন। একবার গাইনোকোমাস্টিয়া যদি হয়, আপনি 2 মাস 3 মাস 1 বছর আপনি ওয়েট করবে। একটা ছেলে সে কখনোই প্রথমেই এসেই আমাকে বলবে না আমার গাইনোকোমাস্টিয়া হয়েছে, কারণ তার একদিনে তার গাইনোকোমাস্টিয়া নেই, তার ব্রেস্ট এনলার্জমেন্ট হতে সময় লেগেছে 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর লেগেছে। যদি এরা পারসিস্টেন্টলি ইনক্রিজ করে বা দেখা যাচ্ছে একটা মানে আনহেলদি লুকস দেখাচ্ছে, তখন সে আমাদের কাছে আসে, তখন তাকে ইনভেস্টিগেশন, প্রপার্টি গাইডলাইন্স সেগুলো আমরা করতে পারি। কিন্তু সে যদি নাই আসে আমাদের কাছে, যদি এক্সপোজই না করে, সে যদি কারোর সাথে কনসাল্ট না করে, হ্যাঁ, তাহলে তো তার ট্রিটমেন্ট হবে না। গাইনোকোমাস্টিয়া বেসিক্যালি একটা সামাজিক ব্যাধিও বলতে পারেন, লেপ্রোসি বা আদার কিছু ডিজিজের মতো। সে কাউকে তার বন্ধু বান্ধবের কাছে বলতে চায় না, তার বাবা মার কাছে বলতে চায় না, নিজের মধ্যে একটা ডিপ্রেশনে থাকে, সে সবার সামনে এক্সপোজ করতে চায় না, তার নিজে খেলাধুলো করতে চায় না, ঠিক আছে। সঙ্গে আরেকটা প্রবলেম হচ্ছে এখনকার জাঙ্ক ফুডে কিন্তু প্রচুর পরিমাণে মানে হেভি মেটালসগুলো থাকে, সেটাও কিন্তু একটা কারণ গাইনোকোমাস্টিয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। আমরা যে চিকেন খাচ্ছি, প্রতিদিন চিকেন খাচ্ছি, মানে চিকেনের বিভিন্ন আইটেম খাচ্ছি, চিলি চিকেন থেকে শুরু করে চিকেন ভর্তা শুরু করে প্রচুর যেগুলো খাচ্ছি, চিকেনে প্রচুর হেভি মেটালস থাকে, যে হেভি মেটালসগুলো কিন্তু আমাদের বয়েলিংয়ের সাথে বা কুকিংয়ের সাথে কিন্তু থাকে না, ওটা কিন্তু ওদের বডিতে থেকেই যাচ্ছে। সেটা কিন্তু যখন আমরা কনজাম্পশন করছি, ওটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বেশি মানে এফেক্ট করছে, সেটাও একটা কারণ ফর এই ডেভেলপমেন্টের জন্য। সেখানে প্রচুর মানে একটা চিকেনকে যখন বড় করার জন্য 3 মাসে মানে বড় করার জন্য তাকে তো ইস্ট্রোজেনিক হরমোন ইনজেক্ট করা হয় বা গ্রোথ হরমোন ইনজেক্ট করা হয়, সেই গ্রোথ হরমোন তো আমাদের বডিতেও কাজ করে, তখনও কিন্তু ব্রেস্ট এনলার্জমেন্ট হতে পারে আদার বডি পার্টসের এনলার্জমেন্টের সাথে সাথেও। মানে মানুষকে এই দিকটাও সচেতন হতে হবে, অবশ্যই সজাগ থাকতে হবে, হ্যাঁ। কারণ এখানে ইনজেক্ট করে করে রাতারাতি একটা দেখা যাচ্ছে চিকেনকে 3 মাসের মধ্যে 2 কেজি ওয়েট করাচ্ছে, তো সেটা তো তার বডিতে থেকেই যাচ্ছে, সেটা তো আর ডিজলভ করতে পারে না একটা চিকেন। সেই আনডিজলভ যে হেভি মেটালস, সেই হরমোনগুলো ডিরেক্ট আমরা কনজিউম করছি, এবং সেটা কিন্তু আপনি ভাবছেন না যে আমি রান্না করছি আর ওই হেভি মেটালটা ডিজলভ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের বডিতেই এফেক্ট করছে। এবং এটা কিন্তু এই যে ওভারওয়েট, ওভার ফ্যাটিনেস বা গাইনোকোমাস্টিয়া মানে টোটাল বডি ওয়েট বেশি হওয়া, তার একটা মেন কারণ কিন্তু এটা। আচ্ছা, শুধুমাত্র ওষুধ যদি মনে হয়, মানে শুধুমাত্র ওষুধে কি গাইনোকোমাস্টিয়া সেরে যেতে পারে, না অন্য কোনো একটা স্টেজ আছে যে এই স্টেজের পরে শুধুমাত্র মেডিসিনে নয়, বরং অন্য কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে গাইনোকোমাস্টিয়া সারাতে হবে? ট্রিটমেন্ট পারপাসে যদি বলেন, যখন একটা মেল পেশেন্ট আমাদের কাছে ক্লিনিক্যালি নিয়ে আসছে এবং তাকে যদি একটা এস্টাবলিশ গাইনোকোমাস্টিয়া হয়ে থাকে, তাহলে ইউজুয়ালি মেডিকেশানে খুব একটা রোল নেই, ঠিক আছে। তাকে কাউন্সেলিং করা, তার আন্ডারলাইং ডিজিজ কিছু আছে কিনা সেগুলো এক্সক্লুড করা, তার আন্ডারলাইং কোনো মেডিকেশান করছে কিনা সেটা এক্সক্লুড করা। যদি সব কিছু এক্সক্লুড করার পরে তার গাইনোকোমাস্টিয়া পারসিস্টেন্ট থাকে, তাকে আগে বোঝানো যে এটা কোনো ক্যান্সার বা অন্য কোনো খারাপের দিকে যাবে না। তাকে ইনিশিয়ালি বলা হয় যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা জিম বা এইগুলো বডি ফ্যাটটা একটু কমানো, টোটাল বডি ফ্যাটটা কমানো, তাতে তার লুকটা আদতে ঠিক হয়। কিছু মেডিকেশান আছে আমরা ইনিশিয়ালি ট্রায়াল দিতে পারি, ট্যামক্সিফেন বা এই টাইপের কিছু ওষুধপত্র আছে যেগুলো আমরা ইনিশিয়ালি ট্রায়াল দিতে পারি।
তাতে যদি তার স্যাটিসফ্যাকশন না হয়, দেখা যাচ্ছে এটা তো ডিপেন্ডস করছে দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্যাট পেশেন্ট। যদি তার স্যাটিসফ্যাকশন না হয় তখন আমরা সার্জারির দিকেই এগোই। আচ্ছা, সার্জারিও করতে হতে পারে? অবশ্যই, সার্জারি হচ্ছে বেসিক্যালি ফাইনাল এবং ফরমোস্ট ট্রিটমেন্ট। আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে কে বলছেন আপনি? আমি রমা মণ্ডল বলছি। কোথা থেকে বলছেন? আমি বেলঘরিয়া থেকে। কি প্রশ্ন বলুন। বলছি যে শুনছি আপনাদের এই ব্রেস্ট প্রবলেম নিয়ে আজকে আলোচনা হচ্ছে, তো ওই আমার না কদিন থেকে এই মানে ব্রেস্টের সাইডটাতে কিরকম একটা লাম মতো এরকম ফোলা ফোলা লাগছে। এবার বুঝতে পারছি না, ব্যথা নেই খুব একটা, কিন্তু কিরকম একটা ফোলা ভাব। দেখুন, আজকে আমরা মূলত গাইনোকোম্যাস্টিয়া নিয়ে কথা বলছি, মেল ব্রেস্টের সংক্রান্ত একটা সমস্যা। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন অবশ্যই একজন ডক্টর আনসার দিতে হ্যাঁ পারবেন। ম্যাডাম, আপনার এক্স্যাক্ট বয়স কত আছে? আমার 35। 35। আপনি যদি ব্রেস্টে কোনো লাম্প ফেল করে থাকেন এবং সেটা যদি পেনলেস হয়, তাহলে কিন্তু খুব ইমিডিয়েটলি কোনো ডক্টরের সাথেই যোগাযোগ করুন, বেসিক্যালি সার্জেনের সাথে। তিনি আপনাকে ব্রেস্টটাকে এক্সামিন করবেন, তারপরে উনি দুটো টেস্ট করতে দেবেন, একটা আলট্রাসোনোগ্রাফি, একটা এফএনএসি। ঠিক আছে, এই তিনটে জিনিস, ক্লিনিক্যাল এক্সামিনেশান, আলট্রাসোনোগ্রাফি এবং এফএনএসি, এই তিনটে জিনিস হওয়ার পরে তিনি একটা ফাইনাল ডায়াগনোসিস দেবেন যে এটা অপারেশন করতে হবে না মেডিকেশানে হয়ে যাবে। যদি তিনি দেখেন যে এটা মেডিকেশানে হয়ে যাচ্ছে তাহলে মেডিকেশানে হয়ে যাবে, যদি না হয় সার্জারির দিকে যেতে হয় তাহলে সার্জারির দিকেই এগোতে হবে। তবে আপনি কিন্তু শুধু নিজে নিজে বাড়িতে বসে থাকবেন না বা হোম ট্রিটমেন্ট করবেন না। এটার জন্য রিকোয়েস্ট, আপনি কোনো একজন ডক্টর বা গভর্নমেন্ট হসপিটাল যে কোনো জায়গায় গিয়ে আগে আপনার এটাকে এক্সামিন করান। যে কোনো একটা সার্জেন আপনার হাতে দেখলেই বুঝতে পারবে এটা বিনাইন না ম্যালিগনেন্সি বা অন্য কোনো ডিজিজ আছে কি না। দেখা যায় অনলি ফ্যাট ডিপোজিশন হচ্ছে, তো সেটা উনি বলে দিতে পারবেন আর কি। দেখা যায় হয়তো কোনো ট্রিটমেন্টই লাগলো না, তো তাও একবার ক্লিনিক্যালি একবার দেখানো উচিত আর কি। অবশ্যই আপনাদের জন্য বলি, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন, আমাদের এই অনুষ্ঠানটা এখন লাইভ দেখছেন, এরপরে কিন্তু একইভাবে থাকছে ইউটিউবে, সেখান থেকেও আপনারা ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ হেল্পলাইন নাম্বার রয়েছে যেটা টিভি স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করে আপনারা জেনে নিন ডক্টর কবে কোথায় চেম্বার করছে। অবশ্যই ডক্টরের কাছে আসতে পারেন একটা প্রপার ট্রিটমেন্টের জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর পার্থপ্রতিম মণ্ডল, MBBS MS জেনারেল সার্জারি অ্যাসোসিয়েট প্রফেসর। স্যার, এবার আসি একটু, যে যখন সার্জারির কথা বলছেন, সার্জারি মানে বহু মানুষের মধ্যে একটা আতঙ্কেরও একটা কারণ, যে সার্জারি কি আদতে অনেক বড় সার্জারি, বা আমি কি সার্জারি একবার করিয়ে নিলে, কারণ মানুষ এখন সজাগ সচেতন শরীর সম্পর্ক, আদতে কি পরে জিম যেতে পারবো? এই আনসার আমি নেব স্যার। তবে একজন ফোনে রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, 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 কোথা থেকে কে বলছেন আপনি? আমি জিজ্ঞেস করছিলাম যে কে বলছেন, কোথা থেকে? হ্যালো, কোথা থেকে কে বলছেন? নাম বলুন, জায়গা বলুন। কামারহাটি থেকে বলছি। বেশ, বলুন। বলছে এটা যদি সার্জারি করা হয় ছেলেদেরকে, তাহলে এটা কি আবার হতে পারে? আমি এটা জিজ্ঞেস করছিলাম। কি সার্জারি করা হয় পরিষ্কার করে বলুন। যদি গাইনোকোমেস্টিয়া করা হয় কোনো ছেলের, সেটা কি আবার মানে হতে পারে? ফ্যাটটা কি আবার জমতে পারে? আচ্ছা, খুব ভালো কোশ্চেন। প্রথম কথা আগে জানতে হবে এটা আদৌ সার্জারি করতে হবে কিনা। যদি পিওরলি গাইনোকোমেস্টিয়া হয় এবং যেটা যদি মানে এস্টাবলিশ গাইনোকোমেস্টিয়া হয়, তাহলে সার্জারি হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। দু রকমের সার্জারি করা হয়, একটা ওপেন সার্জারি মানে গ্ল্যান্ডুলার টিস্যুর সাথে ফ্যাটি টিস্যুটা বার করা হয়, আর একটা হচ্ছে লাইপোসাকশন। এটা আন্ডার কসমেটিক সার্জারির আন্ডারে পড়ে, জেনারেল সার্জেনরাও করে এবং অনেক সময় প্লাস্টিক সার্জেনরাও করে। যে কোনো ক্যাটাগরি সার্জেনরা, এই দুই ক্যাটাগরির মধ্যে যে কোনো সার্জেনরাই করতে পারে, প্লাস্টিক সার্জেন বা জেনারেল সার্জেন। তো এটা হচ্ছে আন্ডার কসমেটিক সার্জারি আন্ডার বলে, মানে বেসিক্যালি ভালো দেখতে হওয়ার জন্য এই সার্জারিটা করা হয়। যদি থাকেও কোনো প্রবলেম ইউজুয়ালি করে না, বা এটা পরবর্তী কনভার্সন অফ ম্যালিগনেন্সি সাধারণত খুব লিস্ট চান্স, মানে এখান থেকে ক্যান্সার হবে এরকম চান্স কম, কিন্তু সার্জারি করে নেওয়াটাই ভালো, সেটা প্লাস্টিক সার্জনকে দিয়ে হোক বা জেনারেল সার্জনকে দিয়ে হোক। ফার্স্ট অফ অল মানে দু রকমের সার্জারি বললাম, একটা ওপেন সার্জারি অ্যান্ড আর একটা হচ্ছে লাইপোসাকশন। লাইপোসাকশন মানে জাস্ট একটা নিডিল ঢুকিয়ে পুরো ফ্যাটি টিস্যুটাকে বার করে নিয়ে আসা, এটা মানে ডে কেয়ার সার্জারির মধ্যেই পড়ে যায়। যদি ওপেন সার্জারি করা হয়, পুরো গ্ল্যান্ডুলার টিস্যু অ্যান্ড ফাইবারাস টিস্যু যদি বার করা হয়, সেক্ষেত্রে রেকারেন্সের চান্স অলমোস্ট জিরো। ফার্স্টটা বলে দিই, সেক্ষেত্রে নতুন করে হওয়ার সম্ভাবনা একদমই জিরো। কিন্তু শুধু যদি লাইপোসাকশন করা হয় তাহলে কিন্তু রেকারেন্স হতে পারে। লাইপোসাকশনটা ডে কেয়ার সার্জারি, কোনো রকম কোনো স্কারিং থাকে না এবং সেক্ষেত্রে পেশেন্ট অপারেশন করে সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে পরের দিন অফিসে জয়েন করতে পারে।
কিন্তু ওপেন সার্জারির ক্ষেত্রে 1 সপ্তাহ রেস্ট নিতে হয়। কিন্তু একটাই ভালো খবর সেক্ষেত্রে, যে সেক্ষেত্রে কিন্তু 100% কিওর রেট কোনো রেকারেন্সে হয় না। সার্জারির যে প্রশ্নটা করেছিলাম আনসার পেয়ে গেছেন অবশ্যই হ্যাঁ। মানুষ। তবে স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি, তাই একটু জানতে চাই যে অনেকে আছে আত্মবিশ্বাসে ভুগছেন, যাই হোক আত্মবিশ্বাস পাচ্ছেন না ফিরে, অনেকে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, অনেক রকম সমস্যা আছে। প্রশ্ন তো আরও ছিল, কিন্তু সময় কিন্তু আজ আর হাতে নেই। অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। প্রোগ্রামটি ইউটিউবে একইভাবে থাকছে, ফলো করুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।